ডিপারচার লাউঞ্জের কার পার্কে প্রচুর গাড়ি। সামনের সারিতে পাশাপাশি দুটি গাড়ি। একটা গাড়ি দামি জাপানি পাজেরো, তাতে শেড দেয়া কাঁচ। আরেকটা লেটেস্ট মডেলের আমেরিকান ট্যাক্সি। পাজেরোর পেছনের সিটে বসে আছে আহমাদ হাত্তা নাসুমন, আর ড্রাইভার তার সিটে। ফাতিমা নাসুমন এলে এই গাড়িতেই উঠবে। ট্যাক্সিটায় ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে শিখের পোশাক পরা আহমাদ মুসা। তার পাশে দাঁড়িয়ে জোয়াও বার্নার্ডো, ট্যাক্সি মালিক, যার কাছ থেকে ট্যাক্সিটি ভাড়া নিয়েছিল আহমাদ মুসা। আহমাদ হাত্তা, আহমাদ মুসা, জোয়াও বার্নার্ডো সকলের দৃষ্টি ডিপারচার লাউঞ্জের গেটের দিকে। প্লেন ল্যান্ড করেছে ৪৫ মিনিট হলো। অর্ধেকের বেশি যাত্রী বেরিয়ে গেছে, কিন্তু ফাতিমা নাসুমনের এখনও দেখাই নাই। সবার উদ্গ্রীব দৃষ্টি সন্ধান করছে ফাতিমা নাসুমনকে। আহমাদ মুসার ট্যাক্সি ৩-৪ গজ দূরে আরেকটা প্রাইভেট কার। ডিপারচার লাউঞ্জ থেকে বেরিয়ে দুজন লোক গাড়িটার কাছে এলো। দুজনের একজন তার হাতের ব্যাগ ড্রাইভারের হাতে দিয়ে গাড়ির দরজার দিকে এগিয়ে যেতে যেতে বলল, দেশটা দেখছি মগের মুল্লুকে পরিণত হয়েছে। প্রকাশ্য দিবালোকে সকলের চোখের সামনে একটা মেয়েকে এইভাবে হাইজ্যাক করলো, পুলিশও কিছু বলল না। একজন সাবেক প্রধানমন্ত্রীর মেয়ের যদি এই দুর্দশা হয়, তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে? লোকটির সবগুলো কথায় আহমাদ মুসার কানে গেল। তার বুকটা ছ্যাদ করে উঠল। সাবেক প্রধানমন্ত্রীর মেয়ে, তাহলে কি? আর চিন্তা করতে পারল না আহমাদ মুসা। ছুটে গেল লোকটির কাছে, বলল, মাফ করবেন, কি বললেন আপনি? একজন সাবেক প্রধানমন্ত্রীর মেয়ে হাইজ্যাক হয়েছে? কোথায় কে? কোথায় ওরা? লোকটা গাড়ির দরজা খুলেছিল, সে ঘুরে দাঁড়ালো, বলল, হ্যাঁ, লাউঞ্জের ভেতর থেকে হাইজ্যাক হলো সাবেক প্রধানমন্ত্রী আহমাদ হাত্তা নাসুমনের মেয়ে। সবাই দেখেছে। ওই দেখুন, তাকে স্ট্রেচারে করে রোগী সাজিয়ে মাইক্রোতে তুলছে। ঢেকে রাখা কাপড়টা তুললেই দেখা যাবে মেয়েটির মুখ ও হাত পা বাঁধা। লোকটির অঙ্গুলি সংকেত অনুসরণ করে তাকিয়ে আহমাদ মুসা মাইক্রোটি দেখতে পেল। স্ট্রেচার থেকে মেয়েটিকে গাড়িতে তোলা তখন হয়ে গেছে। স্ট্রেচারটি মাটিতে ফেলে দিয়ে ৫-৬ জনকে গাড়িতে উঠতে দেখা গেল। আহমাদ মুসা ছুটল আহমাদ হাত্তা নাসুমনের গাড়ির দিকে। আহমাদ মুসাকে আসতে দেখে আহমাদ হাত্তা তাড়াতাড়ি গাড়ির দরজা খুলে ফেলল। আহমাদ মুসা একটু ঝুঁকে গাড়ির জানালায় মুখ নিয়ে বলল, মিস্টার হাত্তা, ফাতিমাকে ওরা লাউঞ্জের ভেতর থেকে কিডন্যাপ করেছে। ওরা পালাচ্ছে। আপনি বাসায় ফিরে যান, আমি ওদের ফলো করছি, আল্লাহ ভরসা। বলে আহমাদ মুসা আহমাদ হাত্তার কোনো উত্তরের অপেক্ষা না করে ঘুরে দাঁড়িয়ে ছুটল তার ট্যাক্সির দিকে। ট্যাক্সি ড্রাইভিং সিটের দরজা খুলে উঠে বসতে বসতে বলল, বার্নার্ডো, তুমি আমার সাথে যেতেও পারো, কিংবা তোমার হোটেলে আমার জন্য অপেক্ষা করতে পারো। বলে আহমাদ মুসা গাড়ির দরজা বন্ধ করে গাড়ি স্টার্ট দিল। অবশ্যই আমি যাব, বলে জোয়াও বার্নার্ডো ড্রাইভিং এর পাশের সিটে উঠে বসল। মাইক্রোটি তখন কার পার্ক পার হয়ে রাস্তায় গিয়ে পড়েছে। আহমাদ মুসার গাড়ি ছুটল তার পেছনে। এয়ারপোর্টটি পারামারিবো শহর থেকে উত্তর পূর্ব দিকে সাগর তীরের বিস্তৃত এলাকায়। এয়ারপোর্ট থেকে একটা প্রশস্ত রাস্তা তীরের মতো সোজা গিয়ে প্রবেশ করেছে পারামারিবো শহরে। গাড়ি কম নয় এয়ারপোর্ট রোডে। এর মধ্যে মাইক্রোটি বেশ স্পিডে চলছে, কিন্তু আহমাদ মুসার গাড়িটিও নতুন, সুতরাং আহমাদ মুসা অল্পক্ষণের মধ্যে মাইক্রোটির কাছাকাছি পৌঁছে গেল। মাইক্রোটি বোধহয় সন্দেহ করল আহমাদ মুসার ট্যাক্সিকে। হঠাৎ স্পিড বেড়ে গেল মাইক্রোটির। আহমাদ মুসাও স্পিড বাড়িয়ে দিল। এ অবস্থায় শহরে প্রবেশ করল দুটি গাড়ি। মাইক্রোটি এ রাস্তা থেকে রাস্তা ঘুরে অনেক চেষ্টা করল আহমাদ মুসার ট্যাক্সিকে পেছনে ফেলতে, কিন্তু পারল না। আহমাদ মুসা সিদ্ধান্ত নিয়েছে মাইক্রোটির ঠিকানায় অবশ্যই তাকে যেতে হবে। মাইক্রোটি যেখানে যাবে সেখানেই তার উপর চড়াও হবে। হইচই গোলযোগ সৃষ্টি হলে তার লাভ। সে মানুষকে বলতে পারবে ওরা সাবেক প্রধানমন্ত্রী আহমাদ হাত্তার মেয়েকে কিডন্যাপ করে নিয়ে এসেছে, আর মানুষ তো জলজন্ত দেখতেই পাবে তাকে। এতে তাদেরই বিপদ বেশি। মাইক্রো বোধহয় আহমাদ মুসার বেপরোয়া মনোভাব বুঝতে পেরেছিল। এ সময় দেখা গেল মাইক্রোটি সোজা পশ্চিম দিকে চলতে শুরু করেছে। পারামারিবো রাজধানী শহর পার হয়ে আরও পশ্চিমে এগিয়ে চলল মাইক্রোটি। আহমাদ মুসার পাশ থেকে জোয়াও বার্নার্ডো বলল, স্যার, আমরা এখন বুমেস্টেইন হাইওয়ে ধরে এগোচ্ছি। হাইওয়েটি ব্লুমেস্টেইন হ্রদের তীরস্থ
ব্রুকোপণ্ড শহরে গিয়ে শেষ হয়েছে। মাইক্রোটি নিশ্চয়ই তাহলে ব্রুকোপণ্ডতে যাচ্ছে। ওখানে ওদের একটা বড় ঘাঁটি আছে, বলল আহমাদ মুসা। উপকূলের সমভূমি এলাকা পার হয়ে গাড়ি তখন প্রবেশ করেছে জঙ্গলাকীর্ণ টিলাময় এলাকায়। উঁচু নিচু পথ, গাড়ির গতি আগের চেয়ে কমে গেছে। জঙ্গলাচ্ছাদিত একটা প্রশস্ত টিলায় উঠল আহমাদ মুসার ট্যাক্সি। টিলায় উঠে আহমাদ মুসা তার রেয়ার ভিউয়ে দেখতে পেল সামনের মাইক্রোর মতোই আরেকটা মাইক্রো টিলার গোড়ায় উঠে আসছে টিলার উপরে। অন্যদিকে সামনে তাকিয়ে আহমাদ মুসা বিস্মিত হল যে সামনের মাইক্রোটি তার স্পিড কমিয়ে দিয়ে আয়েশি ভঙ্গিতে চলছে। চমকে উঠল আহমাদ মুসা। ওরা কি তাকে ফাঁদে আটকালো? এই ফাঁদে আটকানোর জন্যে ওরা শহরের বাইরে এসেছে? এটাই ঠিক। শহর থেকে দূরে সবার অলক্ষ্যে সামনে ও পেছন থেকে আক্রমণ করে তাকে ওরা শেষ করতে চায়। হাসল আহমাদ মুসা। জায়গাটাও ওরা ভালো বেছে নিয়েছে। টিলাটাকে দৈর্ঘ্য প্রস্থের দিক দিয়ে একটা বড় চড়াই বলা যায়। জঙ্গল ও বড় বড় গাছপালা ঘেরা, কাউকে গুম করার উপযুক্ত জায়গা বটে। নিশ্চয় ওরা মোবাইলে যোগাযোগ করে এই জায়গাটা নির্ধারণ করেছে। দাঁতে দাঁত চাপল আহমাদ মুসা। ওদের খোঁজ খেয়াল সফল হতে সে দেবে না। সামনে পেছনে একসাথে লড়াই না করে ভিন্ন ভিন্নভাবে লড়ার সিদ্ধান্ত নিল সে। ট্যাক্সির গতি বাড়িয়ে দিল। মাইক্রোটি রিভলভারের রেঞ্জে আসার সঙ্গে সঙ্গে আহমাদ মুসা ড্যাশবোর্ডে রাখা M10 রিভলভারটি ডান হাত দিয়ে তুলে নিল এবং জানালায় হাত নিয়ে ধীরে সুস্থে গুলি করল মাইক্রোর পেছনের টায়ারে। টায়ার সশব্দে ফেটে গেল এবং ঝাঁকি খেয়ে গাড়িটা রাস্তার বাঁ পাশে দাঁড়িয়ে গেল। মাইক্রোটি দাঁড়ানোর সঙ্গে সঙ্গে মাইক্রো থেকে নেমে এলো ওরা 6 জন গুলি করতে করতে। 6 জনের হাতে রিভলভার। একযোগে আহমাদ মুসার ট্যাক্সি লক্ষ্যে গুলি করতে করতে ওরা ছুটে আসছে। আহমাদ মুসা তার হাতের রিভলভার আগেই রেখে দিয়েছিল ড্যাশবোর্ডে। এবার সে তুলে নিল M10 মেশিন রিভলভার। জোয়াও বার্নার্ডোকে আহমাদ মুসা আগে সিটের উপর শুয়ে থাকতে বসেছিল। আহমাদ মুসা মাথা নিচু করে M10-এর ট্রিগারে তর্জনে স্পর্শ করে এই নল জানালার বাইরে নিয়ে ট্যাক্সির মাথার উপর দিয়ে ওদের তাক করল। ওরা তখন এসে গেছে ট্যাক্সি ও মাইক্রোর মাঝ বরাবর। আহমাদ মুসা তর্জনী চেপে ধরল M10-এর ট্রিগারে। ট্যাক্সির মাথার উপর দিয়ে গুলির ঝাঁক ছুটে গেল 6 জন রিভলভারধারীর দিকে। ওদের লুকাবার কোনো জায়গা ছিল না, শুয়ে পড়ারও সময় পেল না। এক ঝাঁক গুলিতে ঝাঁঝরা হয়ে মাটিতে লুটিয়ে পড়ল 6টি লাশ। আহমাদ মুসা বার্নার্ডোর দিকে তার ড্যাশবোর্ডের রিভলভার এগিয়ে ধরে বলল, আমি মাইক্রোতে যাচ্ছি। তোমার উপরে দায়িত্ব হলো পেছনের মাইক্রোটি রিভলভারের রেঞ্জে আসার সঙ্গে সঙ্গে যতটা পারো গুলি করবে মাইক্রোটির টায়ারে। আমি চাই ওরা গাড়ি থেকে নেমে এগিয়ে আসুক। পারবে তো? পারবো। রিভলভার লাগবে না, আমার কাছে রিভলভার আছে, বলল বার্নার্ডো। ধন্যবাদ বলে আহমাদ মুসা নেমে পড়ল ট্যাক্সি থেকে। দৌড়ে গিয়ে উঠল মাইক্রোতে। মুখ ও হাত পা বাঁধা অবস্থায় বসে আছে ফাতিমা নাসুমন। তার দু চোখে আতঙ্ক ঠিকরে পড়ছে। আহমাদ মুসাকে দেখে যেন প্রাণ ফিরে পেল। তার দু চোখে আনন্দের বিদ্যুৎ খেলে গেল। আহমাদ মুসা দ্রুত তার হাতের বাঁধন খুলে দিল। বলল, আরেকটা মাইক্রোতে ওরা আসছে, আমি ওদিকটা দেখি, তোমার বাঁধনগুলো খুলে নাও তুমি। বলে আহমাদ মুসা ছুটে গেল মাইক্রোর পেছন দিকে। M10-এর বাঁট দিয়ে মাইক্রোর পেছনের কাঁচ কিছুটা ভেঙে ফেলল। দেখল পেছনের মাইক্রোটি উঠে এসেছে টিলায়, ছুটে আসছে ট্যাক্সির দিকে। আরও কিছুটা আসতেই রিভলভার গর্জন করে ওঠার শব্দ পেল আহমাদ মুসা। পরপর কয়েকটা গুলির শব্দ। খুশি হলো আহমাদ মুসা। বার্নার্ডো ঠিক সময়ে গুলি করেছে। গুলি খাওয়ার পরক্ষণেই বাঁদিকে চাকা হারিয়ে মাইক্রোটি বাঁদিকে একটু কাত হয়ে মুখ থুবড়ে পড়ল। সঙ্গে সঙ্গে মাইক্রোটি থেকে গুলি করতে করতে 5 জন লোক নেমে এলো, তাদের সবার হাতে স্টেন গান। তাদের লক্ষ্য ট্যাক্সিটি। ছুটে আসছে ওরা ট্যাক্সির দিকে গুলি বৃষ্টি করতে করতে। ওরা তখন ট্যাক্সি এবং মাইক্রোর মাঝামাঝি জায়গায়। আহমাদ মুসার তর্জনী চেপে ধরল M10-এর ট্রিগার। গুলির ঝাঁক বেরিয়ে যেতে লাগলো M10 থেকে। ওরা মাইক্রোর দিক থেকে আক্রমণ আশা করেনি, লক্ষ্য ছিল ওদের ট্যাক্সির দিকে। সুতরাং M10-এর গুলি ওদের অরক্ষিত অবস্থায় পেল। মুহূর্তেই ঝাঁঝরা হয়ে গেল ওদের দেহ। 5টি লাশ আছড়ে পড়ল রাস্তায়। এদিকে ফাতিমা তার মুখ ও পায়ের বাঁধন খুলে ফেলেছিল। আহমাদ মুসা এগিয়ে গেল ফাতিমার কাছে। বলল, তুমি ঠিকঠাক আছো ফাতিমা? কেঁদে উঠল ফাতিমা।
কোনো কথা বলতে পারল না সে। আর কাঁদা কেন ফাতিমা, আল্লাহ আমাদের সাহায্য করেছেন বলে মাইক্রো থেকে নামতে নামতে আহমাদ মুসা বলল, এসো ট্যাক্সিতে যাই। আহমাদ মুসা ও ফাতিমা এলো ট্যাক্সির কাছে। দেখল আহমাদ মুসা জোয়া বার্নার্ডো শোয়া অবস্থায় উঠে এসেছে। বলল, আহমাদ মুসা, তুমি ঠিক আছো তো? বার্নার্ডো, মাইক্রোর চাকায় ঠিক সময়ে গুলি করেছিলে, ধন্যবাদ তোমাকে। জোয়া বার্নার্ডো ড্রাইভিং সিটের পাশে তার সিটে ফিরে আসতে আসতে বলল, স্যার, আপনি যে অসাধ্য সাধন করলেন এজন্য কে ধন্যবাদ দেবে আপনাকে? আহমাদ মুসা হাসল, বলল, আমি ধন্যবাদ চাই না, আমি আল্লাহর সন্তুষ্টি চাই বার্নার্ডো। বলেই আহমাদ মুসা গাড়ির দিকে মনোযোগ দিল। বলল, আলহামদুলিল্লাহ, গাড়ির চাকাগুলো ঠিক আছে, কিন্তু বডি শেষ হয়ে গেছে। আমরা বাঁচলেও তোমার গাড়িটা ঝাঁঝরা হয়ে গেছে। গাড়ির পেছনের দরজা খুলে ফাতিমাকে বসতে বলে আহমাদ মুসা ফিরে এলো তার ড্রাইভিং সিটে। গাড়ি স্টার্ট দিল। ছুটে চলল গাড়ি পারামারিব শহরের দিকে। একসময় মুখটা পেছনের দিকে একটু ঘুরিয়ে বলল, ফাতিমা, বাড়ি যাও তোমার ঠিক হবে না। তোমার আব্বাও বাড়িতে থাকছেন না। তোমাদের পার্টির বেনামি কতগুলো বাড়ি আছে, তারই একটিতে তোমার আব্বা সহ আমরা উঠেছি, সেখানে আমরা এখন যাব। আপনার মত আমার মত ভাইয়া, বলল ফাতিমা। সামনেই বাড়ি। বাড়ির কাছাকাছি পৌঁছতেই আহমাদ মুসা দেখল বাড়ির সামনে জটলা। অস্বাভাবিক মনে হলো ব্যাপারটা আহমাদ মুসার কাছে। গাড়ি বারান্দায় পৌঁছার আগে আহমাদ মুসা গাড়ি দাঁড় করালো। M10 কোটের ভেতরে শোল্ডার হোলস্টারে নিয়ে রাখল। গাড়ির দরজা খুলল। গাড়ি থেকে নামার আগে ফাতিমাকে বলল, তুমি গাড়িতে থাকো, ঘটনা কি আমি দেখি। আহমাদ মুসা নামলো গাড়ি থেকে। জটলার মধ্যে বাড়ির গেটে দাঁড়িয়েছিল দলের কয়েকজন এবং বাড়ির অ্যাটেন্ডেন্ট সুকর্ণ। আহমাদ মুসা শিখের পোশাকে থাকলেও সুকর্ণ আহমাদ মুসাকে চিনতে পারল, কারণ সকালে আহমাদ মুসা এই পোশাক তার সামনেই পড়েছে। ছুটে এলো সুকর্ণ আহমাদ মুসার কাছে, বলল, স্যারকে ধরে নিয়ে গেছে, বলেই কেঁদে উঠল সুকর্ণ। শোনার সঙ্গে সঙ্গে আহমাদ মুসার গোটা শরীরে শীতল স্রোত বয়ে গেল। বলল সুকর্ণকে লক্ষ্য করে, কে ধরে নিয়ে গেছে, কখন ধরে নিয়ে গেছে? কারা জানি না, স্যার বিমানবন্দর থেকে এসে কাপড় ছেড়ে বিশ্রাম নিচ্ছিলেন। এই সময় দুটি গাড়িতে 10-12 জন লোক আসে। তাদের সবার কাছে রিভলভার, স্টেন গান ইত্যাদি ছিল। ওরাই ধরে নিয়ে গেছে, বলল সুকর্ণ। গেটে পাহারা ছিল না? জিজ্ঞেস করল আহমাদ মুসা। দুজন পাহারায় ছিল, কিন্তু তারা কিছু বুঝে ওঠার আগে তাদের উপর চড়াও হয় এবং বেঁধে ফেলে। সুকর্ণ বলল, যারা ধরে নিয়ে গেছে তারা কোনো কথা বলছিল? জিজ্ঞেস করল আহমাদ মুসা। কোনো কথা বলেনি। গাড়িতে তোলার সময় ওদের সর্দার মতো লোকটা বলেছে স্যারকে লক্ষ্য করে, আবার প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন স্যার। সে আশা আর পূরণ হলো না, তবে জামাই মেয়ে নিয়ে একসাথে স্বর্গে যাওয়ার ব্যবস্থা করে দেব, বলল সুকর্ণ। গাড়ির নম্বর রেখেছ? বলল আহমাদ মুসা। জি হ্যাঁ, বলে একটা চিরকুট আহমাদ মুসার হাতে তুলে দিতে দিতে বলল, 2 গাড়ির নম্বরই এতে আছে। আহমাদ মুসা নম্বর 2টি কাগজে টুকে নিয়ে চিরকুটটা সুকর্ণকে ফেরত দিতে দিতে বলল, এই নম্বর দিয়ে তোমরা থানায় একটা মামলা করবে আজই। একটু থেমে আহমাদ মুসা আবার বলল, তোমাদের ছোট ম্যাডাম ফাতিমাকে উদ্ধার করা হয়েছে, সে এই গাড়িতে আছে, তাকে অন্য কোথাও নিয়ে যাচ্ছি, এখানে বা বাড়িতে সে নিরাপদ নয়। আর শোনো, একজন লোককে আমি এখানে রেখে যাচ্ছি, আমি কিছুক্ষণের মধ্যে এখানে ফিরে আসছি। বলেই আহমাদ মুসা ট্যাক্সিতে ফিরে গেল। আহমাদ মুসাকে ফিরতে দেখে উদ্বিগ্ন ফাতিমা নাসমন বলল, কি ঘটেছে, খারাপ কিছু? হ্যাঁ বোন, তোমার আব্বা কিডন্যাপড হয়েছেন। আমি চলে গিয়েছিলাম তোমাকে যে গাড়ি কিডন্যাপ করেছে তার পেছনে, আর তিনি বাসায় ফিরে এসেছিলেন। ফিরে আসার কিছুক্ষণের মধ্যে উনি কিডন্যাপড হন। আমার মনে হয় বিমানবন্দরে কেউ তাকে দেখেছিল এবং তারা তাকে অনুসরণ করে, বলল আহমাদ মুসা। ফাতিমা নাসমন কিছু বলল না। আহমাদ মুসা দেখল সে 2 হাত দিয়ে মুখ ঢাকছে। আহমাদ মুসার বুঝতে বাকি রইল না ফাতিমা নাসমন কান্না রোধ করার চেষ্টা করছে। আহমাদ মুসা ফাতিমাকে কিছু না বলে তাকালো বার্নার্ডোর দিকে, বলল, বার্নার্ডো, তুমি এ বাড়িতে কিছুক্ষণ অপেক্ষা করো, আমি আসছি। গাড়ি থেকে নামলো বার্নার্ডো। সুকর্ণ পাশেই ছিল। তাকে লক্ষ্য করে বলল আহমাদ মুসা, সুকর্ণ, একে নিয়ে যাও, আমি আসছি। সুকর্ণ বার্নার্ডোকে নিয়ে চলে গেল। আহমাদ মুসা ড্রাইভিং সিটে উঠে বসল। ফাতিমা নাসমন পেছনের সিট থেকে এসে আহমাদ মুসার পাশের সিটে বসল। গাড়ি চলতে শুরু করলো। কিছুক্ষণ পর ফাতিমা চোখ মুছে বলল, আমরা কোথায় যাচ্ছি?
গতকাল পারামারিবোতে আসার পরই একজন মা পেয়ে গেছি, একজন দাদি পেয়ে গেছি। সেখানে আপাতত তুমি থাকবে। তোমাকে ওখানে রেখে আমি বেরোবো মিস্টার হাত্তার সন্ধানে। ফাতিমা নাসুমন তাকালো আহমাদ মুসার দিকে। তার দুগণ্ড বেয়ে গড়িয়ে পড়তে লাগলো অশ্রুর দুটি ধারা। কিছুই বলল না সে। আহমাদ মুসাই আবার বলল, আল্লাহর উপর ভরসা করো বোন, ইনশাআল্লাহ আমরাই জিতব। চোখ মুছল ফাতিমা নাসুমন। কিছুক্ষণ পর বলল, কোথায় তাদের বাড়ি? ডেরেক স্টেটে। ডেরেক স্টেটটায় ওদের। ডেরেক স্টেটের নাম শুনেছি। ওই স্টেটেই সুরিনামের একমাত্র ও প্রাচীনতম দুর্গের ধ্বংসাবশেষ রয়েছে। তবে ডেরেক পরিবারের কাউকে চিনি না, বলল ফাতিমা নাসুমন। কিন্তু তোমাদের ওরা চেনে। তোমার আব্বার ভক্ত ওরা। ওই পরিবারের মেয়ে লিসা টেরেক তো তোমাদের বিশ্ববিদ্যালয়ে পড়ে। আহমাদ মুসা বলল, তাহলে দেখলে হয়তো চিনতেও পারি, বলল ফাতিমা নাসুমন। তার মুখ অনেকখানি স্বাভাবিক হয়ে উঠেছে। আমি আশা করি ভালোই থাকবে তুমি সেখানে। খুব পুরাতন ঐতিহ্যবাহী পরিবার ওরা। আমার মনে হয় ওদের একটা মুসলিম ব্যাকগ্রাউন্ড থাকতে পারে। আহমাদ মুসা বলল, কেন, কিভাবে? ওদের বিরান হওয়া দুর্গে নাকি একটা মসজিদ ছিল। দুর্গ বিরান হয়ে গেলেও মসজিদের কিছু দেয়াল এবং মেঝে নাকি এখনও অক্ষত আছে, বলল আহমাদ মুসা। ফাতিমা নাসুমন বিস্মিত দৃষ্টিতে তাকালো আহমাদ মুসার দিকে। বলল, সুরিনামের প্রাচীন ইতিহাসের উপর আমার অনুসন্ধান আছে, কিন্তু প্রাচীন ও বিরান ওই দুর্গের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক থাকার কথা আমি কোথাও পাইনি। দুর্গ সম্পর্কে সকলেই একমত যে ইউরোপিয়ান কলোনাইজেশনের সেই কালে কোনো জলদস্যুদের ঘাঁটি এখানে ছিল। তারাই এ দুর্গ তৈরি করে। তবে একথা অনেকেই লিখেছে, জলদস্যুরা স্পেন, পর্তুগাল, ব্রিটেন থেকে যে দেশেরই হোক, মুসলিম স্থাপত্য সম্পর্কে তাদের অভিজ্ঞতা ছিল। স্পেনীয় মুসলিম স্থাপত্যের বহু জিনিসের এখানে অনুকরণ করা হয়েছে। কিন্তু আমি অন্য আরেক কাহিনী শুনেছি ফাতিমা। গতরাতে আমি পারামারিবো পৌঁছার রাতেই ওয়াং আলীর খোঁজে ওদের একটা ঘাঁটিতে ঢুকেছিলাম। সেই ঘাঁটি থেকে বন্দী একজন যুবককে উদ্ধার করে নিয়ে আসি। আমি মনে করেছিলাম সেই অং হবে, কিন্তু পরে দেখলাম সে ওভান্ডো টেরেক। বলে আহমাদ মুসা ওভান্ডোর স্ত্রী জ্যাকুলিনের ওই রাতে কিডন্যাপ হওয়া ও উদ্ধার হওয়া কাহিনী সহ ওভান্ডোর যে কাহিনী অপহরণকারীদের কাছ থেকে শুনছিল, সব কথা ফাতিমার কাছে বর্ণনা করে শোনাল। ফাতিমা বিস্ময়ে চোখ কপালে তুলে বলল, বলেন কি, ক্যারিবিয়ানের স্পেনীয় গভর্নর ওভান্ডোর ডুবে যাওয়া 20টি জাহাজের একটি তাহলে ডুবেনি, এবং সেটা ভেসে এসেছিল সুরিনাম উপকূলে? ওই জাহাজের ক্যাপ্টেন কি কোনো মুসলিম ছিল? সেই কি তৈরি করেছিল এই দুর্গ? থামল ফাতিমা। তার কণ্ঠে প্রবল একটা আবেগ ঝরে পড়ল। আমি কিছু জানি না ফাতিমা, তোমরা সুরিনামের মানুষ, এসব প্রশ্নের উত্তর তো তোমাদের কাছে আমরা চাই, বলল আহমাদ মুসা। জাহাজ ভরা সোনা এনে দুর্গের এলাকায় পুঁতে রাখা সম্পর্কে আপনি কি বলেন? ফাতিমা জিজ্ঞেস করল। বলা মুশকিল। সেটা এমন একটা সময় ছিল যখন বিশ্বাস করা না করা উভয় অবস্থায় যুক্তিযুক্ত মনে হতে পারে, বলল আহমাদ মুসা। কিন্তু বিশ্বাস করার পেছনে যুক্তিটাই বেশি শক্তিশালী। ওভান্ডোর সেই জাহাজ বহরে সোনাবোঝাই জাহাজ ছিল। ডুবে যাওয়া থেকে বেঁচে গিয়ে সোনাবোঝাই একটা জাহাজ স্পেনে পৌঁছেছিল, এটা ইতিহাস। ডুবে যাওয়া থেকে রক্ষা পাওয়া একটা জাহাজ যদি স্পেনে পৌঁছতে পারে, তাহলে আরেকটা জাহাজ ঝড় তাড়িত হয়ে সুরিনামেও পৌঁছাতে পারে, ফাতিমা বলল। তোমার কথায় যুক্তি আছে ফাতিমা। সত্য হলে সেটা খুশির কথাই হবে, বলল আহমাদ মুসা। খুশির কারণ বলছেন কেমন করে? এই সোনালোভীদের হাতে টেরেক পরিবার ধ্বংস হবার পথে। আমি নিশ্চিত দুর্গের তলায় সোনা থাকার কথা যখন রটেছে, তখন টেরেক পরিবারের আর রক্ষা নেই। সোনা নিয়ে যে রক্তারক্তি আমেরিকায় হয়েছে, সেরকম রক্তারক্তি আমেরিকার যুদ্ধগুলোতেও হয়নি, বলল ফাতিমা। আমিও এ ব্যাপারটা নিয়ে উদ্বিগ্ন ফাতিমা। বলে একটু থেমে আহমাদ মুসা আবার বলল, আচ্ছা বলতে পারো, তোমার আব্বার রাজনৈতিক প্রতিপক্ষ আর এ সোনা সন্ধানেরা এক হয়ে গেল কি করে? এক হয়ে যায়নি। ওরা একটাই শক্তি, আর সম্পদ সংগ্রহে ওরা মরিয়া। ওরা বলে মায়ের জন্য তাদের এগুলো। এজন্যই তারা তাদের রাজনৈতিক দল সুরিনাম পিপলস কংগ্রেসের পাশাপাশি মায়ের সূর্য সন্তান মাসুস নামে একটা সন্ত্রাসী সংগঠন গড়েছে। ওরা রাজনৈতিক প্রতিপক্ষকে ধ্বংস করে এমন রাজনীতিক তাদের মনোপলি করতে চায়। তেমনইভাবে ওরা সম্পদ দখল করবে, এটাই স্বাভাবিক। আমার মনে হয়
এক জাহাজ স্বর্ণের লোভ ওদের কাছে একটা দেশ দখলের চেয়ে কম নয়। তাই আমরা যে বিপদে পড়েছি তার চেয়ে টেরেক পরিবারের বিপদ কোনো অংশে ছোট নয়। ফাতিমা বলল। ফাতিমা, তুমি দেখছি আমাকে ভয় ধরিয়ে দিলে, বলল আহমাদ মুসা। তা যদি পেয়ে থাকেন তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করছি। কেন? তাহলে টেরেক পরিবারের বাঁচার একটা পথ বের হবে। আপনাকে তারা পাশে পাবে, যেমন আমরা পেয়েছি, হেসে বলল ফাতিমা। ফাতিমা, আমরা এসে গেছি। ওই তো ওদের বাড়ি। দেখো, গেটে দাঁড়িয়ে দুজন এদিকে তাকিয়ে আছে। ওদের একজন ওভান্ড টেরেক, অন্যজন তার বোন লিসা টেরেক। বলে আহমাদ মুসা গাড়ির জানালা দিয়ে তাদের দিকে হাত নাড়াতে লাগলো। উত্তরে ওরাও হাত নাড়ালো এবং দৌড়ে আসতে লাগলো গাড়ির দিকে। তৈরি হয়ে আহমাদ মুসা উঠে দাঁড়ালো। ঘরে উপস্থিত ওভান্ডোর মা, ওভান্ডোর দাদি, ওভান্ডোর স্ত্রী জ্যাকুলিন, লিসা টেরেক, ফাতিমা নাসুমন সকলেই। লিসা টেরেক জড়িয়ে ধরে আছে ফাতিমা নাসুমনকে। আহমাদ মুসা যাবার জন্য উঠে দাঁড়ালে ওভান্ডোর মা কাঁদো কাঁদো কণ্ঠে বলে উঠল, বাবা, গতরাতের সব কথা তো আমি জানি। ফাতিমার কাছ থেকে আজ সকালেই শুনলাম। গতরাত থেকে তোমার শরীরের উপর দিয়ে যে ঝড় বয়ে যাচ্ছে, এ শরীর নিয়ে তুমি কেমন করে বেরোচ্ছ? ওভান্ডোর মা থামতেই ফাতিমা বলে উঠল, গতরাত থেকে নয় খালাম্মা, 19 তারিখে গায়ানা নিউ আমস্টারডামে পৌঁছার পর আজ পর্যন্ত যা ওর উপর দিয়ে ঘটে গেছে তা দিয়ে এক মহাকাব্য লেখা যাবে। হাসল আহমাদ মুসা, বলল, কাহিনী শেষ হবার পর তো মহাকাব্য লেখা হয়, কাহিনী তো এখনও শেষ হয়নি। এখন যে বেরোচ্ছি তা কাহিনীরই একটা অংশ। গম্ভীর হলো ফাতিমার মুখ। বলল, আপনি কোথায় বেরোচ্ছেন? আমরা জানতে পারি না? আমার কাছেও এখন স্পষ্ট নয় যে আমাকে কোথায় যেতে হবে। একাধিক বিকল্প আমার কাছে আছে। পথে বের হবার পর আমি আশা করছি আল্লাহই ঠিক করে দেবেন আমাকে কোথায় যেতে হবে। গম্ভীর কণ্ঠ আহমাদ মুসারও। ঘরের পরিবেশটা হঠাৎ করে ভারী হয়ে উঠেছে। আপনার মতো এমন করে আমরা আল্লাহর উপর ভরসা করতে পারি না কেন? বলল লিসা। তার দুচোখ ছলছল হয়ে উঠেছে। এই যে অনুভূতি তুমি লাভ করেছ, এটাই আল্লাহর প্রতি ভালোবাসার দিকে তোমাকে নিয়ে যাবে। ভালোবাসলে তার উপর ভরসা করা যায় লিসা। আহমাদ মুসা বলল, আপনার কথা সত্য হোক, বলল লিসা। যাবার জন্য ব্যাগটা হাতে তুলে নিল আহমাদ মুসা। ওভান্ড বলে উঠল, আমাদের কিছু বলবেন ভাইয়া? আহমাদ মুসা তার ডান হাতটা ওভান্ডোর ঘাড়ে রাখল, বলল, সাবধান থেকো, রাত পর্যন্ত আমি ফিরে আসবো ইনশাল্লাহ। বলেই আহমাদ মুসা তাকালো ফাতিমার দিকে, বলল, চিন্তা করো না ফাতিমা, আল্লাহর সাহায্য আমাদের সাথে আছে। ফাতিমা কিছু বলতে পারল না, ভিজে উঠেছে তার চোখের দুকোনা। আসি, সবাই দোয়া করবেন, বলে বাইরে বেরোবার জন্য পা বাড়ালো আহমাদ মুসা। আহমাদ মুসাকে গাড়ি পর্যন্ত এগিয়ে দিল ওভান্ড। বলল, ভাইয়া, এ গাড়ি তো শেষ হয়ে গেছে, আমারটা নিয়ে যান। আহমাদ মুসা গাড়ির ড্রাইভিং সিটে বসতে বসতে বলল, এ গাড়ি নিয়ে যুদ্ধে একবার জিতেছি, এ গাড়ি নিয়ে আবার বিসমিল্লাহ করতে চাই। গাড়ি দরজা বন্ধ করে গাড়ি স্টার্ট দিল আহমাদ মুসা। ছুটতে শুরু করলো গাড়ি। পৌঁছল আহমাদ মুসা আহমাদ হাত্তার বাড়িতে। গাড়ির শব্দ পেয়ে বেরিয়ে এলো ভেতর থেকে জোয়ান বার্নার্ডো ও সুকর্ণ। আহমাদ মুসা তাদের নিয়ে ভেতরে গিয়ে বসল। আহমাদ মুসা বার্নার্ডোর দিকে তাকিয়ে বলল, তোমাকে ক্লান্ত দেখাচ্ছে, তুমি রেস্ট নাও নি? একটু বাইরে গিয়েছিলাম, বলল জোয়াও বার্নার্ডো। ও আচ্ছা, বলে আহমাদ মুসা একটু থামলো, একটু ভাবল, তারপর বলল, সুকর্ণ, ওরা তোমার স্যারকে নিয়ে যাবার সময় বলেছিল যে জামাই মেয়ে ও তোমাকে একসঙ্গে স্বর্গে পাঠাবো, এ কথা ঠিক তো? জি স্যার, উত্তর দিল সুকর্ণ। সোফায় গা এলিয়ে দিয়ে চোখ বুঝল আহমাদ মুসা, ভাবছে সে। কিছুক্ষণ পর চোখ খুলে জোয়া বার্নার্ডোর দিকে তাকিয়ে বলল, বার্নার্ডো, ফাতিমা নাসুমনকে ওরা ব্রুকোপন্ডোর দিকে, মানে ব্রুকোপন্ডোতে নিয়ে যাচ্ছিল, তাই না? হ্যাঁ স্যার, আমিও তাই মনে করি, বলল বার্নার্ডো। আমার মনে হয় অং আলীকে ওরা ব্রুকোপন্ডোতে বন্দি করে রেখেছে, আহমাদ মুসা বলল। কেন মনে করছেন? বলল বার্নার্ডো। ওই যে ওরা বলেছে 3 জনকে একসাথে স্বর্গে পাঠাবে, মানে 3 জনকে তারা একত্রিত করবে। আমার মনে হচ্ছে আহমাদ হাত্তাকেও ওরা ব্রুকোপন্ডোতেই নিয়ে গেছে, আহমাদ মুসা বলল। বিস্ময় ফুটে উঠল জোয়া বার্নার্ডোর মুখে। বলল আহমাদ মুসাকে লক্ষ্য করে, আপনি অদ্ভুত নিখুঁত একটি অঙ্ক কষেছেন, ওদের একটা উক্তিকে কেন্দ্র করে। ধন্যবাদ আপনাকে। এই অঙ্কটা নিখুঁত কি করে বুঝলে? জিজ্ঞেস করল আহমাদ মুসা।
জোয়া বার্নার্ডো একটু হাসল, বলল, আপনি চলে গেলে আমি একটু বাইরে গিয়েছিলাম। আমার পরিচিত মহলে কিছু খোঁজ খবর নিলাম। গাড়ির নম্বর দুটো চেক করে ওরা বলল, এ নাম্বারের দুটি গাড়ি 11:30টার সময় ব্রুকোপন্ডোর দিকে যেতে দেখা গেছে। আজ 11:30টার সময় যে টিলার ম্যাডাম ফাতিমাকে নিয়ে ঘটনা ঘটল, ওটা সেই টিলা অতিক্রম করেছে। আহমাদ মুসার চোখ দুটো চঞ্চল হয়ে উঠেছে। সে গভীর দৃষ্টিতে একবার তাকালো বার্নার্ডোর দিকে, একটু ভাবল। চোখ দুটি একসময় উজ্জ্বল হয়ে উঠল আহমাদ মুসার। বলল, বার্নার্ডো, তুমি তো গোয়েন্দা রিপোর্ট দিলে। চমকে উঠে বার্নার্ডো তাকালো আহমাদ মুসার দিকে, কিন্তু পরক্ষণে তারও মুখে এক টুকরো হাসি ফুটে উঠল। বলল, আপনি এটাও বুঝে ফেলেছেন? বুঝার কিছুটা বাকি আছে, আহমাদ মুসা বলল। কি? বলল বার্নার্ডো। গোয়েন্দা অফিসারদের মধ্যে আত্মীয় বন্ধু আছে না? তুমিও গোয়েন্দা অফিসার? আহমাদ মুসা বলল। বিস্ময় ফুটে উঠল বার্নার্ডোর চোখে মুখে। কিছুক্ষণ স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল আহমাদ মুসার দিকে। তারপর বলল, আপনার মতো এমন দ্বিতীয় মানুষ আমি জীবনে দেখিনি। আপনার পরিচয় আমি জানি না, কিন্তু আপনি সাধারণ কেউ নন। বলে একটু থামল বার্নার্ডো। পরক্ষণে আবার বলে উঠল, আপনার দ্বিতীয় অনুমানটাই ঠিক। আমি একজন গোয়েন্দা অফিসার, তবে আরেকটা পরিচয় আমার আছে, আপনি সেটা অনুমান করতে পারেননি। মুখে হাসি বার্নার্ডোর। আহমাদ মুসার মুখেও হাসি ফুটে উঠল। বলল, আগে অনুমান করতে পারিনি, কিন্তু এই মুহূর্তে অনুমান করতে পারছি। বলুন তো, সেটা কি? বলল বার্নার্ডো হাসি মুখে। তুমি মুসলমান। আহমাদ মুসা বলল। বিস্ময় ও আনন্দে চোখ দুটো নেচে উঠল বার্নার্ডোর। সে ছুটে এসে আহমাদ মুসার পায়ের কাছে বসল। বলে উঠল, আপনি অসাধারণ, অসাধারণ আপনি। বিশ্বাস করুন স্যার, শুরু থেকে আমি গর্ববোধ করছি যে এ ধরনের অসাধারণ মানুষ আমাদের মুসলমানদের মধ্যেও আছে। শুরুতে কি করে বুঝলে আমি মুসলমান? আহমাদ মুসা বলল। আপনি যখন আমার ট্যাক্সিতে উঠেন, তখনই আপনার কপালে সিজদার দাগ থেকে বুঝি যে আপনি মুসলমান। কোনো বিশেষ কারণে আপনি শিখের ছদ্মবেশ নিয়েছেন। তারপর আপনি যখন পারামারিব আসার জন্যে গাড়ি চাইলেন, তখন কেন জানি আমার মনে হয়েছিল আপনাকে আমার সহযোগিতা করা দরকার। বলল বার্নার্ডো। তুমি পারামারিব আসার সিদ্ধান্ত নিলে কেন? এটা আমাকে বিস্মিত করেছে। আহমাদ মুসা বলল। গাড়ি ফিরিয়ে নেওয়া একটা কারণ ছিল বটে, কিন্তু সবচেয়ে বড় কারণ ছিল আপনাদের সম্পর্কে আমার কৌতূহল। একজন মুসলিম শিখ সাজা এবং শুধু পারামারিব যাবার জন্য একটা গাড়ি কিনে ফেলা কম কথা নয়, বলল বার্নার্ডো। কিন্তু তোমার নাম জোয়া বার্নার্ডো কেন? জিজ্ঞেস করল আহমাদ মুসা। সে অনেক কথা। কোপেনাস নদী তীরের উইটাগ্রো এলাকায় আমার বাড়ি। উইটাগ্রো সহ চারদিকে লোকেরা ছিল ট্রাইবাল ধর্মে বিশ্বাসী। উইটাগ্রো শহরে ছিল বেশ কিছু ক্যাথলিক খ্রিস্টান। দুর্গম এলাকা বলেই হয়তো সেখানে তখনও কোনো এশিয়ান যায়নি। উইটাগ্রোতে তখন ছিল একটাই স্কুল, মালিক ছিল ক্যাথলিক খ্রিস্টানরা। সেই স্কুলে ভর্তি হতে হলে সবাইকে কোনো ইউরোপীয় নাম নিতে হয়, তা না হলে বিনামূল্যে বই, টিফিন ও অর্থ সাহায্য পাওয়া যেত না। সেজন্যে সবাই ইউরোপীয় নাম নিয়ে স্কুলে ভর্তি হতো। সবার মতো আমিও আমার মুসলিম নাম মহসিন মোহাম্মদ পরিবর্তন করে ইউরোপীয় নাম নিয়েছি, বলল জোয়া বার্নার্ডো। তোমার মুসলিম নাম তো খুব সুন্দর, বলে আহমাদ মুসা একটু হাসল। পরক্ষণে বলে উঠল, এসো এবার কাজের কথায় আসি মহসিন বার্নার্ডো। কি করা যায় বলো তো? এটা বোধ হয় নিশ্চিত যে আহমাদ হাত্তাকে ওরা ব্রুকোপন্ডোতেই নিয়ে গেছে। বার্নার্ডো একটু ভাবল, তারপর বলল, সুরিনামের অতিরিক্ত আইজিপি ও পারামারিবোর সহকারী পুলিশ কমিশনার অপারেশন সাবেক প্রধানমন্ত্রী আহমাদ হাত্তার সমর্থক। তারা ভালোবাসেন আহমাদ হাত্তাকে। তাদের একটা পরামর্শ নেওয়া যায় কিনা চিন্তা করে দেখুন। আহমাদ মুসার মুখ উজ্জ্বল হয়ে উঠল। বলল, তাদের সাথে কি তোমার জানাশোনা আছে? হ্যাঁ, অতিরিক্ত আইজি আমার ট্রেনার ছিলেন। তিনি আমাকে খুব স্নেহ করেন। গোয়েন্দা বিভাগের জন্য তিনি আমাকে বাছাই করেন। আর পারামারিব সহকারী পুলিশ কমিশনার আমার এলাকার লোক। তিনি আমাকে উৎসাহ দিয়ে পুলিশে ঢুকিয়েছিলেন, বলল বার্নার্ডো। আলহামদুলিল্লাহ, সুখবর দিলে তুমি। কিন্তু বলো তো, ওরা কোন ধর্মের, কোন এলাকার লোক? আহমাদ মুসা জিজ্ঞেস করল। সহকারী পুলিশ কমিশনার কোনো এলাকার, তাতে আমি আগেই বলেছি। তিনি আফ্রো ইউরোপীয় জাতিগোষ্ঠীর এবং খ্রিস্টান। সৎ ও স্বাধীনচেতা অফিসার বলে সামরিক সরকারের আমলে তিনি অনেক নিগ্রহের শিকার হন এবং তার পদাবনতি ঘটে। সামরিক শাসন পরবর্তী গণতান্ত্রিক সরকারের কাছেও তিনি সুবিচার পাননি। আহমাদ হাত্তার সরকার
তার সততার মূল্যায়ন করেন এবং তিনি দ্রুত পদোন্নতি পান। তিনি আহমদ হাত্তার সরকারকে পক্ষপাতহীন সুবিচারক সরকার বলে মনে করেন। আর অতিরিক্ত আইজিপি আহমদ হাত্তার এলাকার লোক। আহমদ হাত্তাদের জমিদারিতেই তাদের বাস। অতিরিক্ত আইজিপি সাহেবের বড় ভাই স্কুল থেকে কলেজ জীবন পর্যন্ত আহমদ হাত্তার সহপাঠী ও বন্ধু ছিলেন। পারিবারিকভাবেই ওরা আহমদ হাত্তার ভক্ত। থামল বার্নার্ডো। আহমদ মুসা কোনো কথা বলল না, চিন্তা করছিল। একসময় হাসি মুখে বলল আহমদ মুসা, এই দুজন পুলিশ অফিসারের সন্ধান পাওয়াকে আল্লাহর সাহায্য বলে মনে হচ্ছে। বার্নার্ডো, তুমি যাও ওদের কাছে, সব কথা গিয়ে বলো। তারা কি বলে শুনে এসো, বলল আহমদ মুসা। খুশি হলো বার্নার্ডো, বলল তাহলে যাচ্ছি স্যার। বলে বার্নার্ডো উঠে দাঁড়িয়ে ঘরের বাইরে চলে গেল।